সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আছি আপনাদের সাথে করবী জাহান নিতু। আজকে আমরা কথা বলবো বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধি, ব্যবসায়িক মন্দা এবং সামগ্রিক অর্থনীতিতে এর প্রভাব কি, এই বিষয়ে মতবাদ দিবেন আজকে আমাদের বিশেষ অতিথিরা। আমি আপনাদের সাথে ওনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আবু সাদেক, ব্যবস্থাপনা পরিচালক এসএস গ্রুপ, এবং আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল রাজ্জাক, অর্থনীতি গবেষক। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। প্রথমেই আমি আবু সাদেক আপনার কাছে জানতে চাবো, সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, এর মূল কারণ কি কি বলে আপনি মনে করেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইটস এ কমন ফেনোমেনা। এই মুহূর্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলতে একটা কমন ফ্যাক্টর বোঝা যায় ওভারঅল, বাট দ্রব্যমূল্য কিন্তু ওভারঅল বাড়ে নাই। কোনো কোনো দ্রব্য আছে এই মুহূর্তে দাম কমও আছে। যেমন আমি কমটা যদি বলি, আলুর দাম কিন্তু একেবারেই কম, যেটা কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এজ এ হোল শাকসবজির দাম সবচেয়ে বেশি এই মুহূর্তে। এই দ্রব্যমূল্য বাড়ার পিছনে শাকসবজিটা অন্যতম কারণ। শাকসবজির মূল কারণ হচ্ছে এখন বর্ষাকাল এবং অনবরত যে বৃষ্টিটা হচ্ছে, যেটা নর্মালি অন্যান্য বছর এইরকম বৃষ্টি কন্টিনিউ হয় না। বৃষ্টির কারণে কাঁচামালটা আসলে ক্ষতিগ্রস্ত, শাকসবজি অনেক বেশি, ফসল উৎপাদনটা কম, যার কারণে চাহিদা এবং যোগান এই দুইটার মধ্যে যখন পার্থক্যটা থাকবে, চাহিদা বেশি যোগানটা কম, এই কারণে দ্রব্যমূল্যটা বাড়ে। এবং আপনি লক্ষ্য করবেন যে প্রতি বছরই এই সিজনটাতে তুলনামূলক শাকসবজির দাম বাড়তে থাকে। এরপরে আরেকটা দ্রব্যমূল্য যেটা আমাদের সাধারণ পাবলিকের জন্য ভোগান্তির কারণের মধ্যে হচ্ছে ভোজ্য তেল দাম বাড়ার অন্যতম কারণ হচ্ছে ট্যাক্স বাড়ানো। গভর্নমেন্ট যখন ট্যাক্স বাড়ায় তখন অটোমেটিক এটা দাম বাড়বে। আর এর সাথে তো আমাদের বাংলাদেশের লোকজনের মন মানসিকতা অ্যাজ এ হোল, আমরা সুযোগ সন্ধানী। যখনই সুযোগ পাই, হয়তো গভর্নমেন্টের রেভিনিউর কারণে বাড়ার কথা 5 টাকা, আমরা বাড়াচ্ছি কিন্তু 10 টাকা। তো ওই মন মানসিকতা আসলে আমাদের পরিবর্তন করা ছাড়া এটার সমাধান কখনোই হবে না। অ্যাজ এ হোল দ্রব্যমূল্য বাড়ার এক এক সময় এক একটা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে। এই মুহূর্তে মূল যেটা, সেটা আমি আপনাকে বলছি। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ আব্দুল রাজ্জাক, আপনার কাছে আমি জানতে চাবো যে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে যে ব্যবসায়ের মন্দা, এই দুটি তো একে অপরের সাথে সম্পর্কিত। এই বিষয়টা আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? এটি অবশ্যই একই মুদ্রা রিপিট আর ওপিট। কারণ আপনি যদি ব্যবসা না করেন, তাহলে আপনার যেন মার্কেটটা ফ্লারিশ হবে না। কাস্টমার যদি আপনার প্রোডাক্টটা তার হাতে না নিতে পারে, তাহলে আপনার ব্যবসার বাজারটাও বিস্তৃত হবে না। তো বর্তমান সময়ে আমরা যেটা দেখছি, যে জানি একজন মধ্য আয়ের যিনি ভোক্তা বা একজন নিম্ন আয়ের যিনি ভোক্তা, যেটি আপনি প্রথম বললেন, যে এই যে দাম বাড়ার সাথে সাথে মানুষের জীবনের কি প্রভাব তার উপরে দেখি আমরা। তো সুতরাং একজন নিম্ন আয় বা মধ্য আয়ের লোক যখন বাজারে যাচ্ছেন, যেটি নিত্যপণ্যের ভিতরে আমরা ধরি ডাল, মসুরের ডাল, চাল, তেল, যেটি আমরা দেখছি যে বাজারে এখন ইতিমধ্যেই অলরেডি 10 টাকা করে প্রতি লিটারে বেড়ে গেছে, যেটা ভেরি কুইক। আপনি যদি দেখেন যে এই ট্রেন্ডটা কিন্তু জাস্ট 1 to 2 উইক্সের মধ্যে। এবং আমি আজকে আপনার স্টুডিওতে আসার আগেই কারণ বাজারে কথা বলতেছিলাম, তারা বলছে যে তাদেরকে অলরেডি ইনফর্মড গোপন চ্যানেলে যে আরও 10 টাকা বা 5 টাকা করে বাড়বে, এটাতে কিছু বলার নাই। সুতরাং এই যে বাজার ব্যবস্থাপনায় যদি আপনার যোগান এবং চাহিদা এটির যদি ঠিক না থাকে, সাপ্লাই যদি ঠিক না থাকে, কারণ আপনাকে ডলার দিয়ে আমরা যে ভোগ্যপণ্যগুলো ব্যবহার করি, এগুলো সবই কিন্তু এলসি নির্ভর, সবই বিদেশ থেকে আমদানি করে আনতে হচ্ছে। সুতরাং সেখানে সামগ্রিক বিষয়ের যদি আপনার একটা সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থাপনা না থাকে, তাহলে এটা বাড়বে এবং ভোক্তারা এর শিকার হবেন। এটি সিম্পল ব্যাপার। জি, ধন্যবাদ আপনাকে। আবু সাদেক, আপনার কাছে আমি জানতে চাবো যে সাধারণ মানুষের জীবনযাত্রায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব কতটা তীব্র এবং গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখনই দ্রব্যমূল্য বাড়ে, সাধারণ মানুষের জীবন মানে কিন্তু ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। পাবলিক আসলে এত বেশি সাফার করে, এটাকে আমি এই দুই কথা বর্ণনাও করতে পারবো না। কারণ মানুষের আয় সীমিত। আমি দুর্নীতির কথা যদি বাদ দিই, সেটা আলাদা পড়বো, কিন্তু ইন জেনারেলাইজ পিপল যখন আপনি চিন্তা করবেন, তখন কিন্তু আপনি সাধারণ বিষয়টাই বিবেচনা করবেন। মানুষের আয় সীমিত। এই সীমিত আয় দিয়ে একজন লোক হয়তো 50,000 টাকা বেতন পায়, তার বাসা ভাড়া দিতে হচ্ছে 20,000 টাকা, স্কুলে বাচ্চাদের পড়াশোনার খরচ দিতে হচ্ছে 10,000 টাকা, এরপরে 20,000 টাকা সে হয়তো পুরো মাসে বাজারের জন্য রাখে। যখন দেখা যাচ্ছে একটা দ্রব্যমূল্য বাড়ে, তখন কিন্তু সে বাজারটা ঠিকমতো করতে পারে না, তার কোনো না কোনো ইয়ের উপর হ্যাম্পার হয়। আইদার বাসা ভাড়া তো কোনোভাবে কমানোর কোনো সুযোগ নেই, দেখা যাবে যে বাচ্চার টিউশন ফি হয় টিচার বন্ধ করে দিতে হবে, অথবা 2টা বই খাতা কিনে বন্ধ করে দিতে, বাট সেটাও সম্ভব না। এজ এ হোল শেষ পর্যন্ত এসে মূল ইফেক্টে পড়ে কিন্তু তার বাসার বাজার খরচের ক্ষেত্রে। সেক্ষেত্রে সে যখনই বাড়ে, তখন সে কমায় কিনতে হয়। দেখা যায় যে
তার হয়তো 2 কেজি মাংস কেনার চিন্তা করছে, সেখানে সে 1 কেজি কিনবে, এছাড়া তার কোনো উপায় নেই। সো এটার প্রভাব সবচেয়ে বেশি যখন দ্রব্যমূল্য বাড়ে, সাধারণ জনগণ অতিমাত্রায় প্রভাবিত হয় এবং সাধারণ জনগণের জীবনমাত্রার খুব বেশি প্রভাবিত হয়। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ আব্দুল রাজ্জাক, আপনার কাছে আমি জানতে চাবো এই বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপগুলো কতটা কার্যকর হচ্ছে বলে আপনি মনে করেন এই মুহূর্তে? এটি খুবই একটা চ্যালেঞ্জিং কোশ্চেন্স, কারণ একদিকে রাষ্ট্রের পলিসি, যেটি আপনি বলছেন সরকারের কি উদ্যোগ, আর একদিকে আমাদের সাধারণ যে আমজনতা বা আমরা যারা পাবলিক যাদেরকে বলি, যারা ব্যবসার সাথে জড়িত, সেই কোনো এক সময় ভোক্তা কোনো না কোনো জায়গায় যেয়ে, তাই না? আপনি যদি একটু ছোট্ট উদাহরণ দিই আপনাকে, যেমন চায়না একটা বৃহৎ দেশ, তারা কিন্তু এখন দক্ষিণ এশিয়া এবং গ্লোবাল মার্কেটে একজন লিডার বা একটা ফ্যাক্ট। চায়না কি করে, তাদের সেখানে তারা স্ট্র্যাটেজিক রিজার্ভ বলে তাদের একটা শব্দ বা একটা নীতি আছে। সেটি হলো যে তারা কোন অঞ্চলে কোথায় কখন কোন খাদ্যপণ্য কোন ভোগ্যপণ্য তাদের ক্রাইসিস তৈরি করতে পারে বা হতে পারে, সেটি চাইনিজ তাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ যে ডিপার্টমেন্ট, তারা সেখান থেকে সাপ্লাই দেয়। ইভেন এক্সিস্টিং যে মার্কেট আর ফ্লোটিং যে মার্কেট আমরা দেখি, যে ফ্লোটিং মার্কেটের কিন্তু আপনার তাকে ট্রেস করা, আইডেন্টিফাই করা, ইটস ভেরি ডিফিকাল্ট। বাট যেটা একেবারে ফিক্স এবং এস্টাবলিশড মার্কেট, গভর্নমেন্ট তার ভর্তুকি বলেন, তার ব্যবস্থাপনা বলেন, তাকে স্টেক হোল্ডারদের নিয়ে একটি চেইন অফ কমান্ডে আনেন। আমি যে জায়গায় একটা মোটা দাগে মনে করি যে আমাদের যদি ডেটা ড্রাইভেন ব্যবস্থাপনা গভর্নমেন্টের হাতে থাকে এবং সেটি দিয়ে আমার মনে হয় যে এটা মিটিগেট করা খুবই সম্ভব, এবং যেটা পৃথিবীর অন্য দেশ করছে, তারা যদি করতে পারে, উই আর দ্য ভেরি মাচ অ্যাডভান্সিং, এবং আমাদের ট্যালেন্টের অভাব নাই, আমাদের যে কোনো বিষয়ে আমরা খুবই দুঃসাহসী। সুতরাং আমার মনে হয় যে এটি খুবই সম্ভব যদি আমাদের শুধু একটুখানি রিঅ্যারেঞ্জ, রিশেপ এবং রিডিজাইন, যেটা সারা ওয়ার্ল্ডে হচ্ছে, তাহলে আমার মনে হয় যে এটিও আমাদের দ্বারা একটু সলিউশনের দিকে ধীরে ধীরে যেতে পারি। এবং আপনি যেটা বলছেন যে সরকারের যে ভূমিকাটা, সেটা আরও কার্যকর হয়। মানুষ চায় ভিজিবল, দেখতে চায়। আমি দেখতে চাই আসলে আমার উপরে কয় টাকা ইফেক্ট পড়েছে, আমি দেখতে চাই আমার কয় টাকা প্রফিট হচ্ছে, আমি দেখতে চাই আমার লাইফটা কত সহজ হচ্ছে। তাহলেই কেবলমাত্র সরকারের যে ইনিশিয়েটিভগুলা, সরকারের যে পদক্ষেপগুলা, সেগুলো কিন্তু আমজনতা বা সাধারণ মানুষের ভোগের বা অর্জনের বা ব্যবহারের একটা সুযোগ সৃষ্টি হয়। আমার মনে হয় সেটি স্ট্র্যাটেজিক্যালি এবং ডাটা ড্রাইভেন পলিসি, এই দুটার মাধ্যমে সরকার ইচ্ছা করলে এটি খুব সহজেই মিটিগেট করতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আবু সাদেক, আপনার কাছে আমি জানতে চাবো যে বর্তমান সময়ে ব্যবসায়ীরা সবথেকে বড় কোন কোন সমস্যার মুখোমুখি হচ্ছেন এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে? দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে শুধুমাত্র ব্যবসায়ীরা সম্মুখীন হচ্ছে তা না, এটা সাধারণ জনগণ থেকে আরম্ভ করে ব্যবসায়ী সকলেই আসলে সাফার করতেছে। আর ব্যবসায়ীরা যেভাবে সাফার করে, ব্যবসায়ীরা আসলে দ্রব্যমূল্য বাড়ার কারণে অনেকভাবে সাফার করে। এর মধ্যে অন্যতম হচ্ছে, আমি ডেইলি আমার দোকানে চিন্তা করছি হয়তো 100 টাকার প্রোডাক্ট বিক্রি করব। যখন দ্রব্যমূল্যটা বাড়ে তখন কিন্তু আমি 100 টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারি না আমার প্রোডাক্টের, কারণ কাস্টমার চাহিদা কমে যায়, কাস্টমারের সেই ধরনের অ্যাবিলিটি নেই। এটা হলো প্রথম, যে কাস্টমার চাহিদা কমার কারণে অ্যাজ এ হোল যখন আমি 100 টাকা সেল করে আমার একটা টার্গেট থাকে যে আমি হয়তো 10% প্রফিট করব, কিন্তু তখন দেখা যাচ্ছে আমার সেলটা যখন 90 টাকা হয়ে যাবে, 80 টাকা হয়ে যায়, আমার প্রফিট মার্জিনটাও কমে যায়। সেই প্রফিট মার্জিনটাই কিন্তু ইনডাইরেক্ট আমার প্রত্যেকটা জিনিসের উপর ইফেক্ট পড়তেছে। আর ব্যবসায়ীরা এর বাইরেও আরও কিছু প্রবলেম ফেস করতেছে। বিশেষ করে স্যার যেটা বললো যে আমদানি নির্ভর আমাদের যে দ্রব্যগুলি, আমদানি নির্ভর দ্রব্যগুলিতে আমাদের ব্যাংকিং পলিসির কারণে আসলে অনেকগুলি প্রবলেম হচ্ছে। একসময় ছিল আমাদের ডলার ক্রাইসিস, বর্তমানে কিন্তু ডলার ক্রাইসিস খুব বেশি নাই, রিজার্ভের একটা ভালো অবস্থান অলরেডি চলে আসছে। আমি এটাকে বর্তমান প্রেক্ষাপটে আমি এটাকে স্টেবলই বলবো, বর্তমান যে 30 বিলিয়ন আছে এটা অনেকটা স্টেবল। আর ব্যাংকেও ডলারের ক্রাইসিস কিন্তু এখন খুব বেশি নেই। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংক কিন্তু ব্যাংকগুলি থেকে ডলার কিনতেছে অতিরিক্ত ডলার মজুদ হওয়ার কারণে, ডলার প্রপারলি কাজে লাগাইতে পারতেছে না। হয় ব্যাংক যখন ব্যবসায়ীরা এলসি করতে যায় তখন ব্যবসায়ীরা কিন্তু এলসি করতে পারতেছে না। ব্যাংকগুলি বিভিন্ন ধরনের সমস্যা দেখায়, যে সমস্যাগুলি একসময় ছিল এগুলি কিন্তু এখন ওভারকাম হয়ে গেছে, বাট ব্যাংক কিন্তু ওই পলিসি থেকে আর বের হচ্ছে না। এই পলিসি যতক্ষণ ব্যাংকগুলি আপ টু ডেট পলিসিতে না যাবে, পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে কিন্তু প্রতিটা জিনিসই পরিবর্তন হয়। আমার ডলার যখন ক্রাইসিস ছিল তখনকার পরিস্থিতির সাথে বর্তমান পরিস্থিতি কম্পেয়ার করলে তো কোনো লাভ হবে না। এখন যেহেতু ক্রাইসিস নাই, সো আমার অবাধে এলসি খোলার সুযোগ দিতে হবে। ওনারা ব্যাংক বসে থাকে, বাংলাদেশ ব্যাংক কখন একটা পলিসি দিবে, ওনারা যে নিজ উদ্যোগে প্রত্যেকটা ব্যাংক, কি কারণে আসলে এই এলসি ওনারা করতে একটু বাধা দেয়, এর কারণগুলো কি হতে পারে? ওনাদের গাইডলাইন আছে, বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনের আলোকে হয়তো 6 মাস আগে এই গাইডলাইনটা দিছে, এই গাইডলাইনটা কিন্তু আর পরিবর্তন হয় নাই।
ওই গাইডলাইনটি ওনারা ফলো করতেছে, ওনারা চিন্তা করে আমি আমার চেয়ারে বসে চাকরি করতেছি, সো আমি এই গাইডলাইনের বাইরে গেলে আমার অডিট ধরবে, আমার এই সমস্যা হবে। কিন্তু কাস্টমারকে হেল্প করার মতো যে মানসিকতা, যে না আমার এখন বাস্তবেই আমার পরিস্থিতি অনুকূল, সো আমার কাস্টমারের যেটা প্রয়োজন আমি সেটা দিচ্ছি। আর এই ব্যবসায়ীকে হেল্প করলে আলটিমেটলি পুরো দেশের জনগণে কিন্তু উপকৃত হচ্ছে, ব্যবসায়ী কিন্তু একা উপকৃত হচ্ছে না। ব্যবসায়ী যখন এলসি করতে পারবে, আমদানি যখন পর্যাপ্ত পরিমাণ হবে, চাহিদা যখন পর্যাপ্ত পরিমাণ থাকবে, তখন যোগান যখন পর্যাপ্ত পরিমাণ থাকবে, তখন চাহিদার কিন্তু আর ঘাটতি থাকবে না, আর তখন কিন্তু সবাই উপকৃত হবে। বাট এই জিনিসটা ওনারা ওই গতানুগতিক একটা ফর্মুলাতে বসে আছে, বাংলাদেশ ব্যাংক একটা গাইডলাইন দিচ্ছে, আমরা ওইখানে বসে আসছি, উনি ওনার চাকরি নিয়ে আছে, কিন্তু ওনার মানসিকতাটা চেঞ্জ করতে হবে, সেট করতে, এই জিনিসটা ওনারা করতেছে না। জি, আমি একই প্রশ্ন আপনার কাছে করতে চাবো, উনি যা বললেন সেটার সাথে আপনি কতটুকু একমত? কারণ এর জন্য তো দেশের জিডিপিটা অনেক ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, প্রথমে যেটা চিন্তা করতে হবে যে আমরা যে ব্যবসার কথা বলছি, সেই ব্যবসায় কিন্তু ব্যবসায়ী একা এখানে নয়। ব্যবসায়ী আসলে একটা ট্রায়াঙ্গেলের একটা অংশ। একদিকে ব্যবসায়ী, অন্যদিকে আমাদের গভর্নমেন্ট যারা পলিসি এবং আইন নীতি নির্ধারণী করেন, যেটি আমার কলিগ বলছেন যে আসলে বাংলাদেশ ব্যাংক একটা গাইডলাইনের জন্য বসে আছে। আর একদিকে আমরা যারা ভোক্তা, এবং ওই ব্যবসায়ী কিন্তু সে দিন শেষে আবার ভোক্তা, আবার যে সরকার সেও কিন্তু একসময় সে ভোক্তা। তো এটি আসলে যেটি ঘটনা হলো যে সারা ওয়ার্ল্ডের একটা গ্লিমস যদি আমি দেখি, যে ব্যবসা মানে অন কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, তাই না? সো ইনভেস্টমেন্ট যখন আপনি করবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমি এটা কতটা বিজনেস প্রফিটের দিকে আমার কি বেশি মনস্থির করতে হবে, নাকি আসলে সমাজসেবা একটা প্রফেশন। এবং অন্যদিকে আমরা প্রায় দেখছি, হয়তো সব ব্যবসায়ী নয়, আমরা সিন্ডিকেট একটা শব্দ জানি। এই সিন্ডিকেট শব্দটা তো ভোক্তাদের সিন্ডিকেট না, এই সিন্ডিকেট শব্দটা তো সরকারের সিন্ডিকেট না, এই সিন্ডিকেট শব্দটা তো আসলে ব্যবসায়ীদের মধ্যে থেকে আসে, তাই না? সুতরাং সেই জায়গাটা চিন্তা করতে হবে যে আমার সেই সিন্ডিকেটটা যদি পজিটিভ মাইন্ডেড হয়, যে ইনভেস্টমেন্ট, যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, আমরা যে স্টুডিওতে যেখানে কথা বলছি, এটি কিন্তু কারওয়ান বাজারের একটা অংশ। কারওয়ান বাজারের যদি আপনি সঠিক একটা মার্কেটের ব্যবস্থাপনা দেখেন, যেখানে আপনার হাইজিন, তারপরে আপনার যে স্যানিটেশন, তারপরে আপনার একটি গাড়ি লোড আনলোড, তারপরে আপনার যে পণ্য মজুদের যে সিস্টেমগুলি, সবই কিন্তু একটা ব্যবসার অংশ। শুধুমাত্র আমি ডলার ক্রাইসিস, শুধুমাত্র আমি আমার ইনফ্রাস্ট্রাকচার, এটা দেখলে হবে না। আসলে একটা আমূল শিপমেন্ট চেঞ্জের দরকার, যে আমরা সবাই স্টেক, যে শব্দটা ওয়ার্ল্ড বলে, স্টেক হোল্ডার বলি আমরা, কেন বলে? কারণ এই সবাই মিলে, আমরা সবাই মিলে যদি ভাবি যে ইয়েস, টুমোরো আমরা আসলে নতুন একটা দিগন্তের সূচনা করব, যেখানে ব্যবসায়ীরা তাদের সেই প্রফিটের যে ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে সেখানে কন্ট্রিবিউটিং, যে সোসাইটি, মানুষ, আমার দেশ যেটা উন্নত বিশ্বে হচ্ছে, সেই প্র্যাকটিসটা তো আমি দেখছি, এবং আমরা স্টুডিওতে এসেও বলছি। আমি ব্যবসায়ী যখন বিদেশে যাচ্ছি, আমি এটা সবচেয়ে বড় অবজারভার, কারণ আমি সাইন করছি বিদেশি কোম্পানির সাথে। আমি বাংলাদেশের যে সমস্ত ফরেন ট্রেড বিজনেস যারা আছে, তাদের সাথে আমি মিটিং করছি, সভা করছি, এভরিথিং এক্সচেঞ্জ। ওয়াই নট? তাহলে এই যে পজিটিভ এবং ভ্যালুয়েবল ইনভেস্টমেন্ট, এই সময় কেন আমার থিঙ্কিং প্যাটার্নটা চেঞ্জ হবে না? এইটা যদি হয়, তাহলে আমি মনে করি আজকের যে ক্রাইসিস আমরা দেখছি, আমার মননশীলতার, মানবিকতার সেই চেঞ্জ জায়গা থেকে যদি হয়, তাহলে আমি মনে করি যে এটা খুব দ্রুতই, যে প্রশ্নটা আপনি তুলেছেন, যে আসলে এই যে ব্যবসার ক্ষেত্রে যে সমস্যাটা, তারল্য সংকটটা, বা এই যে সরকারের যে তার যে কাজগুলি করার কথা, বা যে জায়গায় সে গাইডলাইন দিচ্ছে, যেটি আমার কলিগ বলছে যে ডলারের এখন কোনো ক্রাইসিস নাই, কিন্তু আমি নিতে পারছি না, কারণ আমি এলসি ওপেন করতে পারছি না, এখানে একটা টাইম লাইনের ব্যাপার আছে। তো সবগুলোই আমার মনে হয় যে সম্ভব, যে ওই যে আমি প্রথমে যেটা বলেছি, যে ট্রাই ওর ওয়ান বিজনেস, আমি শুধুমাত্র প্রফিটের কথা চিন্তা করব না, অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রিবিউশনটা আমার এখানে যোগ করতে হবে ফ্রম ব্যবসা ইন এন্ড। আর আমরা যারা কাস্টমার আছি, ভোক্তা আছি, আমাদেরকেও চিন্তা করতে হবে, ইটস নট এ ওয়ান ওয়ে, ইট ইজ টু ওয়ে। তা সে বিজনেস করছে আর আমি ভোক্তা। সুতরাং এই সমাধানটা নৈতিক এবং মানবিক, সোশ্যাল, তিনটা জায়গা থেকে যখন এক হবে। এখন অর্কেস্ট্রা কখন হয়, গানের সুরটা কখন বাজে? যখন বাঁশি, হারমোনিয়াম, তবলা তিনটা যখন এক হয়, তখনই কিন্তু সুরটা এটা অমীয় সুরে পরিণত হয়। ঠিক আমাদেরও এখন কি হয়েছে, আমরা ট্রাইও তিন দিকে আছি, এটি এক জায়গায় আসতে হবে। বিজনেস তার যে ফিলোসফি, সরকার তার যে দায়িত্ববোধ, এবং ভোক্তা সে যে একজন ভোক্তা, এই ট্রায়োকে একসাথে বসে আমার মনে হয় এটা পজিটিভ, যে তখনই কেবলমাত্র এটা আমরা যে জায়গার জন্য এখন কথা বলছি, সেই সিনারিওটা তখন সম্ভব।
আবু সাদ, আমরা যদি একটু অ্যাড করি এটার সাথে রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রার সংকট, এই সমস্যাটা আর কতটুকু গভীর হতে পারে ডে বাই ডে, আপনি কি মনে করেন? বর্তমান প্রেক্ষাপটে এটা আর বেশি গভীর হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমি আমার পার্সোনাল পারসেপশনের কথা বলতেছি, মেবি আমি রাইট অর রং। কারণ বৈদেশিক মুদ্রা কিন্তু কন্টিনিউ আসতেছে, বিশেষ করে আমাদের রেমিটেন্স যেটা, রেমিটেন্স কিন্তু আগের গত বছরের সাথে আপনি যদি কম্পেয়ার করেন অলমোস্ট 30 to 35% ইনক্রিজিং, কোনো কোনো মাসে এটা 50-60% হয়ে যায়। তো অ্যাভারেজ কনসিডার করলেও 30 to 35% ইনক্রিজিং। এবং আমাদের যে ফরেন রেমিটেন্স, ফরেন যোদ্ধারা আছে, রেমিটেন্স যোদ্ধারা, তারা কিন্তু কন্টিনিউ রেমিটেন্স পাঠাচ্ছে। আরও বরং ওয়াইড স্কোপ আছে, এখন যে রেমিটেন্স আসতেছে এটাকেও দ্বিগুণ করার মতো পলিসি আছে। সেটা শুধুমাত্র আমাদের সরকার বা আমাদের মানে নীতি নির্ধারণী যারা আছে, নীতি নির্ধারকরা, তারা যদি আন্তরিক হয় তাহলে আমার মনে হয় এটা সম্ভব। বিশেষ করে রেমিটেন্স এখন কেন বাড়ছে? কারণ এখন আমাদের টাকা পাচার কম হচ্ছে। সহজ কথা যদি আমি বলি, টাকা পাচারের সংখ্যা যত কমবে রেমিটেন্স তত বাড়বে। এখন আমার টাকা পাচার কখন হয়? এগুলো কিন্তু প্রত্যেকটা একটার সাথে জড়িত। যেটা বললো যে ট্রায়াঙ্গুলার, আসলে প্রত্যেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। টাকা পাচার কেন হচ্ছে? দুর্নীতির মাত্রা বেশি। আমি যদি প্র্যাকটিক্যাল লাইফের কথাও বলি, আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, তারপরে বলতেছি, বর্তমানেও মন্ত্রণালয়ে যে পরিমাণ দুর্নীতি আছে, আমার নিজেরই একটা ফাইল 3 মাস আটকানো ছিল। একদম স্ট্রেট আমি বলি 3 মাস আটকানো ছিল, বাট যেদিন টাকা দিছি পরের দিন কিন্তু ফাইলটা ছাড়ছে। তাহলে এই যে ভদ্রলোক দুর্নীতি করতে, আমি কারণ নাম মেনশন করলাম না, এই যে ভদ্রলোক দুর্নীতি টাকাটা নিচ্ছে, সে কি করবে? এটা ডেফিনেটলি পাচার করবে। সে তো এখানে কোনো ইনভেস্টমেন্ট করবে না, সে যাবে তার সেফ এক্সিট। সে বিদেশে যায়, তার বউ বাচ্চা নিয়ে থাকবে, সে ভালো একটা মানে প্রতিষ্ঠিত দেশে যাবে, সেখানে যায় সে মানে এটা কি বলবো, সে খুব লাক্সারিয়াস লাইফ লিড করতে পছন্দ করবে। এই দুর্নীতি টাকাটা যদি এদেশেও ইনভেস্ট করতো তাহলে কিন্তু একটা গতি দিতে, বাট এই দুর্নীতি টাকা কিন্তু এদেশে ইনভেস্ট করে না। ওরা সবসময় চিন্তা করে সেফ এক্সিট, কীভাবে দেশের বাইরে পাচার করবে। আর এই দুর্নীতির মাত্রা যখন কমবে তখন পাচারের মাত্রা কমবে, পাচারের মাত্রা কমলে রেমিটেন্স অটোমেটিক বাড়বে। দ্যাট মিনস আমাদের ভবিষ্যতে আমি মনে করি আরও উজ্জ্বল। শুধুমাত্র আমাদের সরকার এবং নীতি নির্ধারক যারা আছে তারা যদি প্রপার পলিসি অ্যাডপ্ট করে তাহলে এটা সম্ভব। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ আব্দুল রাজ্জাক, উনি যে নীতি নির্ধারকের কথা বলছিলেন, আমি আপনার কাছে ওই বিষয়টাই জানতে চাবো যে এই ধরনের সংকট মোকাবেলায় সরকারের কি কি ধরনের নীতিগত পরিবর্তন প্রয়োজন বলে আপনি মনে করেন? জি, এটা একটি চমৎকার প্রশ্ন আপনি করেছেন। কারণ আলটিমেটলি দিন শেষে সমস্ত কিছুর কর্তা কিন্তু সরকার। আমরা সবাই এদেশের নাগরিক। আমাদের গাইডলাইন আমরা অপেক্ষা করি বাণিজ্য মন্ত্রণালয় কি বলছে, সরকারের সংশ্লিষ্ট কম্পিটেন্ট অথরিটিগুলা কি বলছে, তাই না? আপনি যদি জাপানের দিকে তাকান, আজকে জাপান যে হাই সোসাইটি হিসেবে আমরা গণ্য করি, সে দেশে কিন্তু আজকে আপনি বিগত 20, 30, 40 বছর পর্যন্ত যান, আপনি স্টেট ওয়াইজ দেখেন, তাদের কিন্তু কখনো পণ্যের ক্রাইসিস হয় নাই। কেন? তাদের দেশে কি কোনো দৈব, ঘূর্ণিপাত, ভূমিকম্প আমরা প্রায় শুনি, অথচ কোনোটাই নাই। বিকজ অফ তারা যেটি করতে পেরেছে যে তারা সারা বছর, এটি কোনো এমন না যেমন আপনি আমাদের দেশে দেখবেন রমজান মাস যখন আসে, পার্টিকুলার একটা মাসে উই আর ভেরি সেন্সিটিভ, এবং আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে খুব মানে কড়া, একেবারে যে আমরা দিগ্বিজয় করে ফেলছি মার্কেট, আমরা বাজারগুলোকে একেবারে শাসন করে দিচ্ছি, তাই না? কিন্তু বাকি 11 মাস কি আমরা ভুক্তভোগী নয়? তো এটি জাপানের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, যে তাদের 12 মান্থ, 12 মাস তারা সুন্দরভাবে এটি করে। আমেরিকা যেটি করে, যদি কোনো জায়গায় এমার্জেন্সি এরকম ক্রাইসিস হয়, সেটা হোক ডলারের, সে হোক পণ্যের, সেটা যেখানেই হোক। আপনি আমার সোসাইটিতে কি হয়, আমি যখন আজকে একটা খবর শুনি নিউজ পেপারে বা যে কোনো চ্যানেলে যে আপনার কাউরান বাজারে আলু 100 টাকা, আমি তাড়াতাড়ি ফোন দিই আমার বাসায় যারা স্টেক আছে যে তাড়াতাড়ি ছেলেকে বা আত্মীয়কে, যাও তাড়াতাড়ি 1 বস্তা আলু কিনে রাখো, আলুর দাম আরও বাড়বে। এই যে ঘটনাগুলা, এটি সম্ভব হতো না যদি গভর্নমেন্টের সেই, আপনি যে জায়গায় বলছেন যে তার দায়িত্বটা কি এই সমস্যাগুলো সমাধান করার জন্য, আমি যেটা বারবার বলি বা সব জায়গায় বলার চেষ্টা করি, সেটা হলো যে আমাদের নীতি নৈতিকতার একটা চেঞ্জ। আমার কাঠামোটা ঠিকই আছে, আমার কাঠামো এখন সময় এসেছে নতুন করে আমাকে একটু নড়ে চড়ে বসতে হবে। আমি রাতের বেলা যদি ঘুমিয়ে থাকি, আমি ডান পাশে যখন ঘুমাই, একটা পর্যায়ে কিন্তু অবচেতন মনে আমি আবার এটা বাম পাশে চলে আসি। হোয়াই? বিকজ অফ দি ফিজিক্যাল মুভমেন্ট, যে আমার কমফোর্টেবল কোনটা। তো এতদিন আমি যে প্ল্যাটফর্মে চলেছি, আমার কাছে যদি মনে হয় এটি আমার বাজার ব্যবস্থা, এটি আমার ডলার সংকট, এটি আমার অর্থনীতি, এটি আমার জন্য সমীচীন নয়, তাহলে আমি কেন আমার কাজটা চেঞ্জ করব না?
আমি কেন সেটিকে নতুন করে আবার ঢেলে সাজাবো না? আমি কেন সেটিকে আবার নতুন করে আমার যে কম্পিটেন্ট অথরিটিগুলো, আমি এক্স্যাক্টলি বলছি না, স্যার যেমন এক্সাক্ট বলছেন যে মিনিস্ট্রিয়াল, বাংলাদেশ ব্যাংক, আমি অল কম্পিটেন্ট অথরিটিস আমি বলতে চাই যে যারা যেখানে যে অবস্থায় জড়িত, সেটা ইলেকট্রিক হতে পারে, ওয়াসা হতে পারে, কারণ আমাদের ডেসা হতে পারে, কারণ মার্কেটগুলোর সাথে তাদেরও একটা স্টেক আছে। এই সমস্তগুলাকে আমি যদি নতুন করে সবসময় যেটা চিন্তা করতে হবে, মাথায় রাখতে হবে যে সিটিজেন সেন্ট্রিক এই শব্দটা, যে আমার নাগরিকের অধিকার, আমার নাগরিকের কমফোর্টেবিলিটি, এইটাকে টার্গেট করে যে নীতি, যেই জনবান্ধব কৌশল আমাদের আয়ত্ত করা দরকার, অ্যাডাপ্ট করা দরকার, আমার সরকার যদি সমস্ত ক্ষেত্রে সেগুলোতে নিয়ে আসে, আমার মনে হয় তাহলে একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম হতে পারে। আমরা দেখেছি যে ঢাকা মাস্টার প্ল্যান, যেটা আমরা ঢাকাকে ঢেলে সাজানোর জন্য একবার নদী খনন করছি, একবার রোড করছি, এখন আমরা র্যাপিড রোড করছি, তাই না? তেমনি আমরা যদি ঠিক বিজনেসের ক্ষেত্রেও একটি এই কম্প্রিহেন্সিভ প্ল্যান হাতে নিতে পারি, যেটা আমাদেরকে নতুন গাইডলাইন, নতুন দিগন্ত দেখাতে পারবে আমার মনে হয়। জি, ধন্যবাদ আপনাকে। আবু সাদেক, আপনার কাছে আমি জানতে চাবো, ব্যবসায়ীদের জন্য কর ছাড়, ভর্তুকি বা সহজ ঋণ কোনটি সব থেকে কার্যকর হতে পারে? এক বাক্যে যদি বলি তাহলে সবচেয়ে ভালো হবে সহজ ঋণ। কারণ কর ছাড় দিলে যেটা হয়, সাময়িক একটা উপকার হয়, কিন্তু লং রান এটা আসলে সাস্টেন করে না। আর কর ছাড়ের বেনিফিট ইনফ্যাক্ট সাধারণ পাবলিক কিন্তু পায় না। এটা আমি একটা এক্সাম্পল ধরে আপনাকে যদি বলি, ধরেন আমাদের যে কোনো একটা প্রোডাক্টের উপরে 10% গভর্নমেন্ট রেভিনিউ বাড়াইছে। আজকে হয়তো একটা প্রজ্ঞাপন হয়েছে যে আজকে 10% এটার ইফেক্টিভ রেট, যে 10% আমার রেভিনিউ, আমার ট্যাক্স বাড়বে। এটার বাস্তবিক প্রয়োগটা কখন হবে? আজ থেকে আরও 1 মাস পরে। কারণ ওই প্রোডাক্টটা যখন আমদানি হয়ে আসবে, তখন ওই ট্যাক্সটা দিয়ে তাকে কিন্তু আমদানিটা করতে হবে। দ্যাট মিনস মিনিমাম 1 থেকে 1.5 মাস পরে যায় কিন্তু প্রোডাক্টের দামটা বাড়ার কথা। কিন্তু আজকে প্রজ্ঞাপন হয়েছে সকালে, বিকেলে আপনি মার্কেটে যেয়ে দেখবেন যে ইনস্ট্যান্ট দামটা বাড়ছে। তাহলে এইটার দায়িত্বটা কে নিবে? সো কর ছাড় দিয়ে আসলে কখনোই কোনো উপকার হয় না। কর, রাষ্ট্র চালাতে গেলে করের প্রয়োজন আছে। আমাদের কর দিতেও কোনো আপত্তি নাই, আর সরকারের কর প্রয়োগ নিয়েও আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কর প্রয়োগ করতে যে দুর্নীতিগুলি করে, সেই দুর্নীতিগুলি যদি না হয়, তাহলে আমার মনে হয় কর ছাড়ের কোনো প্রয়োজন নেই। কর যা আছে তাই থাক। ইভেন কর কোনো ক্ষেত্রে সামগ্রিক কর কমাইলেও সরকার যদি প্রপারলি ওইটা আদায় করতে পারে, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। যার কারণে ব্যাংক ঋণটা যদি সবচেয়ে সহজলভ্য হয়, মানুষ কিন্তু খুব সুন্দরভাবে, ব্যবসায়ীরা তার পরিকল্পনাটা সাজাইতে পারে। পরিকল্পনাটা যখন সে সুন্দরভাবে সাজাবে, বাস্তবে যখন তার প্রয়োগটা সে সুন্দরভাবে করতে পারবে, তখনই কিন্তু সাধারণ জনগণ এটা বেনিফিটটা পাবে। যার কারণে আমার কাছে মনে হচ্ছে, এক কথায় ব্যাংক ঋণটা যত সহজ হবে, পৃথিবীর উন্নত যতগুলি দেশে আপনি যাবেন, প্রত্যেক দেশেই ব্যাংক ঋণটা যত সহজ। আমাদের এখানে বর্তমানে হচ্ছে ব্যাংক ঋণ 15% ইন্টারেস্ট, হোয়ারাজ আমাদের, আমি যদি উন্নত দেশগুলির কথা বলি, 2-3-4% হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট। আমি স্যারের একটা মানে কথার প্রসঙ্গ ধরে আমি বলতেছি, স্যারকে কোট করে, স্যার চায়নার কথা বলছে। আমি চায়নার একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, যেটা আমাদের হয়তো সাধারণ জনগণের বুঝতে সুবিধা হবে কথাটা। আমি একসময় কলম আমদানি করতাম। আমি একটা ছোট্ট ফ্যাক্টরিতে গেছি, ওর 3 রুমের একটা বাসা, মানে নিচতলায় 3 রুমের একটা বাসা। এই বাসার মধ্যে সে 1 রুমের রিফিল, আরেক রুমের প্যাকেজিং, আরেক রুমে সে বডি, এইভাবে সে অ্যাসেম্বল করতেছে। কিন্তু তার কলমের কোয়ালিটি ভালো, যার কারণে আমি তার কাছ থেকে ইম্পোর্ট করতাম। ঠিক 1 বছর সে আমাকে ইনভাইট করছে ডিনারে, নিচে হোটেলে। আমি ডিনার করে চলে আসলাম, রেগুলার তার কাছ থেকে ইম্পোর্ট করতেছি। 1 বছর পরে যখন আবার গেলাম, সে আমাকে ডিনারে ইনভাইট করছে আবার। এর মধ্যে সে আমাকে প্রথম বললো, তুমি একটু কাইন্ডলি আমার ফ্যাক্টরিতে চলো। আমি যথারীতি সে গাড়ি দিয়ে নিয়ে গেলাম, আমি তার ফ্যাক্টরিতে গেলাম। ফ্যাক্টরিতে যাওয়ার পর আমি দেখি যে 8 তলা বিল্ডিং 3টা। মানে আমি আসলে বুঝতে পারতেছি না যে মিরাকেল এটা কিভাবে সম্ভব 1 বছরের ভিতরে। আমি তার প্রশ্নটাই করলাম যে আসলে তুমি এটা কিভাবে সম্ভব, এটা কি করছো তুমি 1 বছরের মধ্যে, তুমি এত টাকা কোথায় পাইছো? তার ল্যাঙ্গুয়েজে তারা বলছি যে তুমি 1 বছরের মধ্যে এত টাকা কোথায় পাইছো? তখন সে আমাকে যে উত্তরটা দিছে যে এখানে 1 টাকাও আমার না। আমাদের গভর্নমেন্ট যেটা করে, আমাদের গভর্নমেন্ট দেখে যে প্রপার উদ্যোক্তা কারা, কার সত্যিকার অর্থে কোয়ালিটি আছে একটা ফ্যাক্টরি মেনটেন করার মতো, এটা দেশের সাস্টেইন করবে, দেশের উপকারে আসবে, সে নিজে এস্টাবলিশড হবে। সরকার ওই প্ল্যানিং করে সরকারই আমাকে ঋণটা দিছে, এই কাঠামো সব সরকার তৈরি করে দিছে, এবং সরকার আমাকে নির্দিষ্ট মেয়াদও দিয়ে দিছে, এই মেয়াদে আমি এই কাজটা করতে হবে। দ্যাট মিনস গভর্নমেন্টের যে প্রপার প্ল্যানিং, এই প্ল্যানিংয়ের ফলে ওর মতো একজন উদ্যোক্তা বাংলাদেশে হলে কিন্তু কিছুই করতে পারবে না, কোনোদিনই বাংলাদেশে সম্ভব না। আর আরেকটা হচ্ছে আমাদের প্রতিটা স্তরে স্তরে, আমি সরি বলতেছি, আমি কথাটা বারবার বলতেছি মনের কষ্টে, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের যে দুর্নীতি। আমাদের দেশের মেধাবী ছেলেরা বিদেশে যেয়ে অনেক ভালো করতেছে,
কেউ মানে অনেক বড় বড় কোম্পানিতে ব্রেন ড্রেন হচ্ছে হ্যাঁ ব্রেন ড্রেন। আমাদের ভালো ছেলেগুলি কেন বাংলাদেশে থাকতেছে না? হয়তো আপনি চায়নাতে দেখেন সবচেয়ে ভালো ছেলেগুলি যারা, তাদেরকে নেতারা রিসার্চে। আমাদের কি রিসার্চ আছে কোনো কিছু? আছে নামে মাত্র কিছু কাঠামো আছে, অমুক জায়গায় রিসার্চ অর্গানাইজেশন আছে, সেখানে 2টা সেমিনার হবে, 2টা সিম্পোজিয়াম হবে, কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না। আমি আবারও সরি বলতেছি, আমি কথাগুলো আসলে স্ট্রেট ফরওয়ার্ড বলতেছি, কিন্তু এগুলি হচ্ছে আমাদের দেশের বাস্তবতা। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ আব্দুল রাজ্জাক, আপনার কাছে জানতে চাবো, সাধারণ জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পেলে অর্থনীতির কোন খাতগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনার মতে? এটি দেখেন, যদি এটি একটি বড় গবেষণার বিষয়, যে কারণ সাধারণ মানুষের যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, সেটি আর আমরা যারা বলি যে যারা উচ্চবিত্ত তাদের যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এটি এক নয়। তবে সাধারণ অর্থে যদি ক্রয় ক্ষমতার উপরে তার সবচেয়ে বড়, যেটি আমাদের শিল্পের পক্ষ থেকে যিনি এসেছেন উনি চমৎকারভাবে বলেছেন যে যখনই তার অর্থের ঘাটতি হয় নিজের ব্যক্তি জীবনে, সমস্ত কিছু বাদ দিয়ে তার প্রেশারটা এসে পড়ে তার ক্রয় ক্ষমতার উপরে। সে যদি 2 কেজি চাল কেনার ইচ্ছা থাকে তার, সে তখন কার্টেল করে সে 1 কেজিতে নেমে আসে। সে যদি 1 কেজি মাংস সে কিনতে চায়, সে তখন সেটা অফ করে দিয়ে হয়তো ফিশে ট্রান্সমিট করে। আলটিমেটলি কি হলো, ইনভেস্টটা ভোক্তা পর্যায় থেকে কমে গেল। ফলে কি হলো, এটার যদি একটা সম্মিলিত পর্যায়ে এসে দাঁড়ায়, তাহলে আপনার একটা বিরাট অঙ্কের বাল্ক সাইজ একটা ইকোনমি ফেইলর হয়। এবং যে বাল্ক সাইজ ইকোনমিটা, একটু আগে যে উদাহরণটা চাইনিজ দিয়েছে, সরকার চাচ্ছে যে আমার কোনো মতে কোনো ইকোনমি যেন ফেইলর না হয়। আমার যদি 2টি টাকা থাকে, সে 2টি টাকাও যেন ইনভেস্টমেন্ট প্রক্রিয়া এসে রিসাইকেল হয়ে এটা ডেভেলপমেন্টে, ন্যাশনাল জিডিপি হোক বা অর্থনৈতিক হোক, যে কোনো ক্ষেত্রে এটা কার্যে আসে। তো একজন ব্যক্তির যখন ক্রয় ক্ষমতার উপরে এই হ্রাস ঘটে, সে যখন নিম্নমুখী অথবা বিরুদ্ধ একটা অবস্থানে চলে যায়, তখন কিন্তু তার ভিতরে আমরা যে অবসাদ বলি, আমরা যে সামাজিক এবং কি বলে যে শারীরিক যে অবদমনগুলা, যেমন আপনি দেখবেন আগের সমাজের, আগের সোসাইটির যে আপনার অবাঞ্ছিত বা অযাচিত মৃত্যুহার, আমি যে বলতে চাচ্ছি যেটি ধরেন গলায় দড়ি, আত্মহত্যা, যেটা সেই সংখ্যাটা আর বর্তমান সংখ্যাটা আপনি মিলিয়ে দেখেন। আমরা যদি এখানে 3 জন ভুলে না যাই, আমাদের বড় ধরনের যখন স্টক মার্কেটের, আমাদের শেয়ার বাজারের ধস নেমেছিল, কতজন লোক মারা গিয়েছিল আপনার খেয়াল আছে? কারণ কি, এটা যে ইকোনমিক শক, সেই শকটা কিন্তু মানুষ খুব সহজে বহন করতে পারে না। তো যখনই একজন নিম্ন আয়ের মানুষের এই ক্রয় ক্ষমতার উপর এটি আসে, এটি তখন কিন্তু আর ফিনান্সিয়াল থাকে না, এটা ট্রান্সফার হয়ে তখন আত্মঘাতী সিদ্ধান্তের দিকে চলে যায়, যেটি ভয়াবহ। এবং এটি যদি বেশি মাত্রায় হয় এবং দীর্ঘদিন স্থায়ী হয়, তাহলে ন্যাচারাল কোনো ভূমিকম্প লাগবে না। এই আর্টিফিশিয়াল শকেই মানুষ এমন হতে পারে তার জীবনহানিও ঘটে যেতে পারে। সুতরাং এটি ব্যক্তিগতভাবে যেমন একটি প্রবলেম, তেমনি ওই সামাজিক, ওই কমিউনিটি এবং সর্বোপরি গোটা দেশের জন্য একটি নেগেটিভ অ্যাটিটিউড বলে আমি মনে করি। সর্বশেষ আবু সাদেক, আপনার কাছে ছোট করে জানতে চাবো যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল অর্থনীতি পরিবেশ গড়ে তুলতে কি কি আমাদের পদক্ষেপ নেওয়া উচিত? আসলে এটা একটা বৃহৎ বিষয়, খুব ছোট আকারে এটা বলা যাবে না। তবে আমি খুব সংক্ষেপে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সর্বোপরি আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিলে কোনো কিছুই হবে না। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলি, যেটা আমি এর আগে বলছিলাম যে বর্তমানে আলুর দাম খুব কম। এই আলুর দামটা কম হওয়াতে কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটার ইফেক্টটা কীভাবে পড়তেছে, আগামী বছর কিন্তু এই যারা উৎপাদন করে তারা কিন্তু আর উৎপাদনমুখী হবে না। সে চিন্তা করছে আমি এই বছর লস করছি, আগামী বছর আমি আর করবোই না। তখন কি হবে, আগামী বছর চাহিদার কিন্তু ঘাটতি থাকবে, যোগানের ঘাটতি থাকবে। তখন দেখা যায় যে দাম আবার অনুরূপভাবে দ্বিগুণ হয়ে যাবে। আমরা 100 টাকা আলুর কেজিও কিনছি আর 20 টাকাও কিনছি। সো আমরা যদি সঠিক পরিকল্পনা করি যে হ্যাঁ আমার এই বছর প্রোডাকশন ভালো এসছে, মানে অ্যাডভান্টেজ, এই প্রোডাকশনটাকে যদি আমি প্রপারলি কাজে লাগাই, যে হ্যাঁ আমার এখন এটা সংরক্ষণ করার দরকার, আমার কিন্তু প্রচুর সবজি আমার পচে গেছে, আমি ইউজ করতে পারিনি, বাট এটা যদি সংরক্ষণের প্রপার ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু আমি সারা বছর সবজিটা পাইতাম। আজকে আমাকে প্রথম যে প্রশ্নটা করছেন যে দাম কেন বাড়ছে, এই দাম বাড়ার প্রশ্নটা আপনি করতেন না বা আমার উত্তর দিতে হতো না। কিন্তু দাম যে বাড়ছে, ভোক্তার উপর যে ইফেক্ট পড়তেছে, এটা তো বাস্তব, এটা তো সত্য। তো আমাদের প্রত্যেকটা জিনিস আসলে বৃহৎ পরিকল্পনার প্রয়োজন। আর সর্বোপরি রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন করার প্রয়োজন। বিশেষ করে দুর্নীতি সূচক যতদিন পর্যন্ত না কমবে, ততদিন আপনার কোনো পরিকল্পনা কোনো কাজে আসবে না। আমাদের উদ্যোক্তা, একটা মিনিট আমি নিচ্ছি, আমাদের উদ্যোক্তা কেন তৈরি হচ্ছে না? আমাদের দেশের ছেলেপেলেরা সবচেয়ে মেধাবী যারা, তারা চলে যায় বিদেশে, ব্রেন ড্রেন হচ্ছে। এর পরবর্তী যারা, তারা চিন্তা করে কীভাবে বিসিএসের একটা চাকরি করবে। বিসিএস চাকরি করলে এটা হচ্ছে সোনার হরিণ। দেখা যাচ্ছে যে সে চাকরি করলে 5 বছরের মাথায় তার বাড়ি হবে, গাড়ি হবে, বাট সে কোন কাজটা করলে বাড়ি গাড়ি হবে? একটা উদ্যোক্তা, তার কিন্তু রুট লেভেল থেকে আস্তে 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 করে উঠতে তার হাতে 5 বছর 7 বছর লাগবে। বাট সে দেখতেছে 5 বছরে সে এখানে টাকার পাহাড়
গুনতে পারবে, আর ওইখানে 10 বছর তার এস্টাবলিশ হতে পারবে, সে কেন ওইদিকে যাবে? যার কারণে আমাদের দেশে উদ্যোক্তা তৈরি হচ্ছে না। মূল ক্রাইসিসটা কিন্তু ওইখান থেকে তৈরি হচ্ছে। এই কারণে যতক্ষণ পর্যন্ত দুর্নীতির সূচক না কমবে, দুর্নীতির মাত্রা না কমবে, ততক্ষণ আপনি যত প্রপার পরিকল্পনায় করেন কোনো কাজ হবে না। মূল কাজ হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করে উদ্যোক্তা তৈরি করতে হবে এবং আমাদের নতুন প্রজন্মকে কাজে লাগাইতে হবে। নতুন প্রজন্মকে কাজে লাগাইলেই এরা ভবিষ্যৎ বাংলাদেশ তৈরি করবে, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করবে তারাই। আমরা তাদেরকে সুযোগ দিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা কথা বলছিলাম বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ব্যবসায়িক মন্দা এবং সামগ্রিক অর্থনীতিতে এর প্রভাব, এই বিষয়ে আমরা যে আজকে ডিসকাশন করলাম, আশা করি এতে আপনারা উপকৃত হয়েছেন। আগামী পর্বে সমসাময়িক কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আবার হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।